কণ্ঠের সাথে কণ্ঠ মিলেছে জুলাই আন্দোলনের হাজারো তরুণ ছাত্র জনতা। এবং জুলাই পরবর্তী সময় সেই কণ্ঠ যেন কোনোভাবেই থামানো যাচ্ছিল না, সেই কণ্ঠ সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। ওসমান হাদির যে বলার ধরন, ওসমান হাদির কৌশলী যে পদক্ষেপ, এবং সেই সঙ্গে ওসমান হাদির কথা বলার, মানুষের হয়ে কথা বলার যে অধিকার ছিল, এবং তিনি যে সমস্ত কথা বলতেন সেই কথাগুলো কিন্তু অধিকার নিয়ে বলতেন, এবং যেহেতু তিনি জানেন যে সাধারণ মানুষের জন্য কথা বলছেন, সেই বিষয়গুলো কিন্তু স্মরণ করছেন এই বিক্ষুব্ধ জনতা যারা রাজপথে নেমে এসেছেন। আমরা যেমনটি দেখেছিলাম জুলাই আন্দোলনে তিনি যেভাবে সোচ্চার হয়েছিলেন, তার কণ্ঠের বারুদ যেমন ছড়িয়েছিল, জুলাই পরবর্তী সময় কিন্তু তিনি সেই বারুদ ছড়িয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এবং তার যে প্রতিফলন, সেটি কিন্তু তাকে যেদিন গুলি করে দুর্বৃত্তরা, সেই গুলির দিনেই কিন্তু আমরা দেখেছি যে মানুষ অশ্রু ঝরে কেঁদেছে, এবং মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দাঁড়িয়ে মানুষ চিৎকার করে কেঁদেছে এবং ক্ষোভের জায়গাটি প্রকাশ করেছে, বলেছে যে ওসমান হাদির মতো একজন মানুষকে কেন গুলি করা হবে, এমন প্রশ্ন তারা বারবার তুলেছে। এবং তার পরবর্তী সময়ে এই ওসমান হাদিকে ঘিরে সকল রাজনৈতিক দল এক ছাতার নিচে এসেছে, যেখানে বারবার আলোচনা করেও এক ছাতার নিচে আসা জানি, এক টেবিলে বসা জানি, সেখানে কিন্তু এই ওসমান হাদির একটি মাত্র শব্দ, ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, এই হাদিকে ঘিরেই কিন্তু সকল রাজনৈতিক দল আবার এক হয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কিন্তু আবারও একযোগে কণ্ঠ তুলেছে, যেমন কণ্ঠ উঠেছিল জুলাই আন্দোলনে। ওসমান হাদির ব্যক্তিগত বিষয় যদি বলতে চাই, যে 1994 সালে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন, এবং ছোটবেলা থেকেই তিনি এলাকায় যেমন জনপ্রিয় ছিলেন। যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন, সেখানেও কিন্তু তার বন্ধু, তার সহকর্মী, তার সহপাঠী যারা রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী। বলতে গেলে এই ওসমান হাদি, তার ভালোবাসা, তার সহানুভূতি, তার সহমর্মিতা, তার যে মানুষকে কাছে টানার যে আপ্রাণ চেষ্টা, সেই চেষ্টা দিয়ে কিন্তু সবার হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। এবং তার যে সংগঠনটি রয়েছে ওসমান হাদির, সেই সংগঠনের যারা তার সহযোদ্ধা, তার সহকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু তার স্মৃতিচারণ করেছেন। বিশেষ করে যদি নাম উল্লেখ করে বলতে চাই, তার সহকর্মী জুমা, তার সহকর্মী রাশেদ সহ অন্যান্য যারা রয়েছেন, তারা কিন্তু বলেছেন যে ওসমান হাদি নিজের মাথার বালিশ তার সহকর্মীদের মাথায় দিয়েছেন। ঠিক একইভাবে তিনি যেমন দেশকে আগলে রাখতে চেয়েছেন, দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন, দেশের মানুষকে ভালোবেসে তিনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন। সেই অধিকারের জায়গা থেকে তার প্রতি যে অন্যায়টি হয়েছে, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদ জানিয়ে তার মৃত্যুর খবর যখনই ছড়িয়ে পড়েছে, ইনকিলাব মঞ্চের ভেরিফাইড পেজ থেকে যখন এই খবরটি দেওয়া হয় এবং বিভিন্ন গণমাধ্যমে যখন খবরটি উঠে আসে, তখন কিন্তু মানুষ যে যার মতো করে রাজপথে নেমে আসে। ঠিক যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই আন্দোলনের সময় মানুষ রাজপথে নেমে এসেছিল, বিনা স্বার্থে, বিনা দ্বন্দ্বে রাজপথে নেমে এসেছিল, সেই চিত্রটি কিন্তু আজও আমরা দেখেছি। শুধুমাত্র ঢাকাই নয়, ঢাকা যদি উল্লেখ করে বলি যে ঢাকার শাহবাগ, কারওয়ান বাজার, মিরপুর, পল্টন, ধানমন্ডি 32 সহ বিভিন্ন এলাকায় যেমন বিক্ষোভ হয়েছে, সেই সঙ্গে কিন্তু চট্টগ্রাম, বগুড়া, শেরপুর সহ বিভিন্ন অঞ্চল, অর্থাৎ পুরো দেশেই যেন কাঁদছে ওসমান হাদির জন্য। ওসমান হাদির যে ইনসাফের বাণী, ওসমান হাদির যে ইনসাফের যাত্রা, সেই যাত্রাকে থেমে দেওয়ার জন্য যে প্রয়াস ছিল শত্রুপক্ষের, দুর্বৃত্তদের, সেই যাত্রার ক্ষোভ কিন্তু তারা বলছেন। এবং যারা রাজপথে আজকে নেমে এসেছেন, তারা কেউই কিন্তু বাড়ি ফেরার যে নাম, সেটি মুখে নিচ্ছেন না। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না এই ওসমান হাদির হত্যাকারী যারা রয়েছে, তাদেরকে দেশে ফিরিয়ে আনা না যায়, তাদেরকে আইনের আওতায় আনা না যায়, ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না। আমরা যদি একটু কারওয়ান বাজারের প্রেক্ষাপট বলি, যখন মূলত শাহবাগে ছাত্র জনতা নেমে আসে, বিক্ষুব্ধ জনতা নেমে আসে প্রতিবাদ জানাতে থাকে, তখন কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার একটি অংশ এই কারওয়ান বাজার মুখে একটি মিছিল নিয়ে আসে। সেই মিছিলে ওসমান হাদিকে নিয়ে তারা আবেগ প্রকাশ করেছে, তাদের স্লোগানের ভাষায় ওসমান হাদির যে প্রতি যে তাদের সমর্থন, তাদের যে ভালোবাসা এবং তাকে তারা হত্যা করছে তার প্রতি যে ঘৃণা, সেই ঘৃণার বহিঃপ্রকাশ কিন্তু স্লোগানের মধ্য দিয়ে হয়েছে। এবং যখন তারা সেই কারওয়ান বাজারে আসলো, প্রথমে কিন্তু তারা এই যে গণমাধ্যমের কথা বলছিলাম, গণমাধ্যমে অগ্নিসংযোগ ভাঙচুর সেটি সেখানে হয়েছে, এবং তারপরে কিন্তু এই প্রথম আলো থেকে ডেইলি স্টারে যায়, সেখানে গিয়েও একই চিত্র হয়। এবং ডেইলি স্টারের উপরে বেশ কিছু মানুষ আটকা রয়েছে এবং তাদেরকে উদ্ধারে কিন্তু কাজ করছে। আমরা এখানে দেখেছি এনসিপি নেত্রী সামান্তা শারমিন সহ আরও কয়েকজন এসেছেন। তারা এখানে বিক্ষুব্ধ জনতাকে বোঝানোর চেষ্টা করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন
তারা বোঝানোর চেষ্টা করছেন। সার্বিকভাবে সেখানে এখন পর্যন্ত যারা আটকা পড়ছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হলেও তাদেরকে সেই ডেলি স্টার ভবন থেকে বের করা যায়নি। অর্থাৎ এই বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা বলছেন যে বিচার নিশ্চিত করতে হবে, অর্থাৎ একই সঙ্গে যেমন জুলাই আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের দায়ে যারা জড়িত, যাদের বিরুদ্ধে ফাঁসির সাজা বা বিভিন্ন সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে যেমন সাজা নিশ্চিত করতে হবে, তেমনি কিন্তু এই ওসমান হাদি অর্থাৎ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী যারা রয়েছেন, হামলাকারী যারা রয়েছেন, তাদেরকে ফিরে এনে ফাঁসি তাদের বিচার নিশ্চিত করার দাবি কিন্তু জানানো হয়েছে। এবং এই আভাসটি কিন্তু আগে থেকেই মিলছিল। গত 12 তারিখ থেকে এখন পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছিল, যে সমাবেশগুলো হচ্ছে, প্রত্যেকটিতে কিন্তু আভাস দেওয়া হচ্ছিল ওসমান হাদির কিছু হলে বাংলাদেশ অচল হয়ে যাবে, এই আভাস কিন্তু মিলছিল। এবং তারই প্রতিফলন কিন্তু আজকে রাতে আমরা দেখলাম পুরো বাংলাদেশের মানুষ যেভাবে ঘর থেকে বেরিয়ে আসলো এক ওসমান হাদির ইনসাফের যাত্রার পথে, নিজেকে ওসমান হাদির আদর্শে গড়ে তোলার জন্য হাজারো ছাত্র জনতা, হাজারো মানুষ রাজপথে নেমে আসলো, সেই দৃশ্য দেখা যাচ্ছে। অর্থাৎ তারা যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত না বিচার নিশ্চিত হয় ততক্ষণ পর্যন্ত তারা ঘর ফিরবেন না, সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কিন্তু শাহবাগে বসে পড়েছেন, চট্টগ্রামে বসে পড়েছেন, শেরপুরের উত্তর অঞ্চলের সঙ্গে, শেরপুরে যেমন বিক্ষোভ হচ্ছে সেখানে উত্তর অঞ্চলের সঙ্গে সড়ক পথের যে যোগাযোগ সেটি বন্ধ হয়ে গেছে। এবং পুরো বাংলাদেশে আমরা দেখছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ যেভাবে আসলে ওসমান হাদির প্রতি ভালোবাসা প্রদর্শন করছে, আগামীকাল দিনের আলো যখন ফুটবে তখন মূলত কি দৃশ্য হবে সেটি কিন্তু আন্দাজ করা যাচ্ছে। সেই জায়গা থেকে যদি জানাই যে আগামীকাল কিন্তু বেশ কিছু ঘটনা রয়েছে, বিশেষ করে যখন ওসমান হাদিকে সকালে এয়ার অ্যাম্বুলেন্স করে আনা হবে, তারপর দুপুরে মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এখানে বিক্ষুব্ধ জনতা, আমরা যাদের সঙ্গে বারবারই কথা বলেছি, কথা বলার চেষ্টা করছি, তারা বলেছেন যে ওসমান হাদি যখন সাম্যের কথা বলেছেন, সমতার কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, সাদা মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, দেশের জন্য কথা বলেছেন, দেশপ্রেমের যে অকুতোভয় সৈনিক অর্থাৎ জ্বলন্ত উদাহরণে ওসমান হাদি, সেই কথা তারা বলছেন। এবং সেই ভালোবাসার জায়গা থেকে কয়েক লক্ষ মানুষ তার জানাজা অংশ নিতে পারে বলেও কিন্তু তারা ধারণা করছেন। এবং এখানে যারা প্রত্যেকে রয়েছেন তারা বলছেন যে কালকে যখন ওসমান হাদিকে আনা হবে সিঙ্গাপুর থেকে, তখন প্রত্যেকেই তার জানাজায় অংশ নেবেন এবং অংশ নেওয়ার মধ্য দিয়ে তারা সেই জানাজা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চান। আমরা অনেকের সঙ্গে কথা বলছি, তারা বলছেন তার জানাজার মধ্য দিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, যতক্ষণ পর্যন্ত না এই আসামিদের ফিরিয়ে আনা যায় ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই যেন এই তাদের যে সংগ্রাম অর্থাৎ ওসমান হাদির ইনসাফের যে সংগ্রাম তারা বলছেন সেই সংগ্রাম যেন শেষ হয়ে না যায় সেটি কিন্তু তারা বলছেন। একটু জানিয়ে রাখতে চাই যে ওসমান হাদি কিন্তু পরিবারের সবার ছোট ছিল, 6 ভাই বোনের মধ্যে এই ওসমান হাদি ছিল সবার ছোট এবং পরিবারের সকলে আদরের ছিল। তবে যখন তিনি এই সক্রিয়ভাবে সংগঠনে জড়িয়ে যান জুলাই আন্দোলনের পরবর্তী সময় কিন্তু তিনি তার দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে তিনি এই তার যে পরিবার, সেই পরিবারের থেকে অনেকটাই দূরে সরে আসেন। তিনি চাইলেও কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা যখন দুহাত ভরে কুড়াচ্ছিলেন তখন কিন্তু পরিবারের দিকে তিনি যেতে পারছেন। সেই কথাগুলো কিন্তু ওসমান হাদি বারবারই তিনি গণমাধ্যমে বলেছেন, বারবারই তিনি আক্ষেপ করে বলেছেন তার 10 মাসের একটি শিশু ছিল, সন্তান ছিল, তাকেও সে নিয়মিত দেখতে যেতে পারতেন না। এবং তিনি একটি গণমাধ্যমে তিনি খুব আক্ষেপের সুরে বলেছিলেন যে আমি যখন বাসায় ফিরতাম তখন তার মেয়েকে তার স্ত্রী বলতেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এসেছে তোমার সাথে দেখা করতে। এই যে আক্ষেপ, এবং তাকে যখন বারবার হুমকি দেওয়া হচ্ছিল, তাকে যেদিন 12 তারিখ গুলি করা হয় তার আগে কিন্তু নভেম্বর মাসের 14ই নভেম্বর কিন্তু তিনি তাকে যে গুলি করা হতে পারে, তার জীবন নাশের যে হুমকি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু গণমাধ্যমে বলেছেন। তিনি বলেছিলেন যে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল, তাকে বারবার হত্যার জন্য হুমকি দেওয়া হচ্ছিল, সে কোথায় যাচ্ছে না যাচ্ছে প্রত্যেকটি পদক্ষেপ তার পর্যবেক্ষণ করা হয়েছিল এবং এই সংখ্যাটা তিনি করেছিলেন। এবং তিনি বলেছিলেন তার যদি কিছু হয়ে যায় তাহলে যেন তার সন্তানকে সবাই দেখে, সেই বিষয়টি কিন্তু তিনি বলেছিলেন। আজকে ওসমান হাদি বিদায় নিলেন এবং তার মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়েছে তখন কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নেতা থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষও লিখেছেন ওসমান হাদি শহীদ হয়েছেন, এমন বার্তাও কিন্তু দিয়েছেন। এই যে ভালোবাসা, ওসমান হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, এটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি। এই জুলাই আন্দোলন থেকে পরবর্তী আজকে 1.5 বছর এই পুরো সময় জুড়ে ওসমান হাদি মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। মানুষের প্রতি তার যে ভালোবাসা, বিশেষ করে দেশের প্রতি তার যে দেশপ্রেম এবং তার যে পুরো দেশকে নিয়ে তার যে চিন্তা চেতনা, সমস্ত রাজনৈতিক দলের প্রেক্ষাপটগুলো তিনি খুব গুছিয়ে, যখন তিনি কথা বলতেন যেন তথ্যের একটি ভান্ডার নিয়ে তিনি বসেছেন, সকল বিষয়ে তিনি খুব
ভালোভাবে পড়াশোনা করতেন, ভালোভাবে রিসার্চ করতেন, পজিটিভ নেগেটিভ অর্থাৎ কোনটি ভালো নয়, কোনটি করে দেশের উপকার হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি খুব রিসার্চ করতেন। এবং তিনি একটি কালচারাল সেন্টার তৈরি করেছিলেন, যেখানে একদিকে যেমন বহির্বিশ্বের সকল আধিপত্য আগ্রাসনের বিরুদ্ধে তারা আলোচনা করতেন, সেই সঙ্গে কিন্তু কিভাবে সুশীল রাষ্ট্র গঠন করা যায়, কিভাবে সুন্দর দেশ গড়া যায়, একটি নতুন ধারার রাজনীতি তৈরি করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সেই কালচারাল সেন্টারে তারা করতেন। একই সঙ্গে তিনি সাহিত্য চর্চা, তার আমরা দেখেছি যে তার একটি কবিতা আবৃত্তি সেটি কিন্তু ব্যাপক ভাইরাল হয়েছে। তিনি কাজী নজরুলের যে বিদ্রোহী কবিতা তিনি সেটি পাঠ করছেন, সেটি অর্থাৎ তার যে চিন্তা চেতনা ছিল জুলাই আন্দোলনের পর, সে প্রত্যেকটি চিন্তা চেতনা কিন্তু শুধুমাত্র শুধু সাধারণ মানুষের ভালোবাসার প্রতি নয়, পুরো দেশকে কিভাবে বাঁচাতে হবে, কিভাবে ভারত পিন্ডি বা যুক্তরাষ্ট্র বা বহির্বিশ্বের আগ্রাসন কিভাবে রোধ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি বারবার চিন্তা করতেন। এবং সেই জায়গা থেকে অর্থাৎ যেহেতু নতুন ধারা রাজনীতির কথা বলা হচ্ছিল জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে, সেই রাজনীতির প্রেক্ষাপটকে ধরেই কিন্তু মানুষজন তার কথাগুলোকে খুব আগ্রহের সঙ্গে নিতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে তার যে ইনসাফের বাণী, তার শত্রুদের প্রতি তার যে সহমর্মিতা, তাকে যারা গালি দিত তাদের প্রতি তার যে বার্তা, সেই বার্তাগুলো কিন্তু মানুষ খুব আগলে নিয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলে, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে তার যে গ্রহণযোগ্যতা বেড়েছে। শুধুমাত্র ঢাকা ৮ আসনেই নয়, পুরো বাংলাদেশে যেন তার একটা আসন হয়ে দাঁড়িয়েছিল। তিনি যদি শুধু ৮ আসনে পুরো বাংলাদেশে কোনো আসন থেকে দাঁড়িয়ে যেতেন, হয়তোবা সেখান থেকেও জয়লাভ করতেন, এমন কথাও কিন্তু এই বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন, আন্দোলনকারী যারা রয়েছেন, তারা বলছিলেন। আমরা একটু যেতে চাই যে তার চিকিৎসা কেন্দ্রিক যে বিষয়গুলো ছিল, সেদিন 12ই ডিসেম্বর যখন তাকে গুলি করা হলো, সেদিন কিন্তু 2:25 জুমার নামাজের পর, সেদিন শুক্রবার ছিল, জুমার নামাজের পর তাকে গুলি করা হয়। খুব কাছ থেকে তাকে গুলি করেছে দুর্বৃত্তরা এবং মাথার একদিক থেকে প্রবেশ করে বুলেটটি আরেক দিক থেকে বেরিয়ে যায় এবং তাৎক্ষণিক তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি মেজর অপারেশন হয় এবং সেখান থেকে তার পরিবারের অনুরোধেই তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল সেন্টারে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সেখান থেকে তার পরিবারের অনুরোধে অনুমতি সাপেক্ষে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে যাওয়ার পরও কিন্তু ওসমান হাদিকে নিয়ে সাধারণ মানুষের যে আক্ষেপ, তাদের যে প্রতিবাদ, সে প্রতিবাদের বার্তা কিন্তু আমরা দেখেছি। ওসমান হাদির বিচারের দাবিতে ভারতীয় হাইকমিশন ঘেরাও, যেহেতু এই ওসমান হাদিকে যারা গুলি করেছেন তারা যেহেতু ভারতে পালিয়ে গেছেন, তাদের ফেরত আনার জন্য কিন্তু ভারতীয় হাইকমিশন পর্যন্ত ঘেরাও করতে আন্দোলন হয়েছে। জুলাই ঐক্যের নেতাকর্মীরা তারা আন্দোলন করেছেন এবং তার এই হত্যাকারী যাতে দ্রুত গ্রেপ্তার করা যায় সেজন্য কিন্তু সর্বদলীয় প্রতিরোধ সভা হয়েছে। ইনকিলাব মঞ্চের ডাকে সাড়া দিয়ে শাহবাগ এবং শহীদ মিনারে গিয়ে মানুষজন আন্দোলন করেছে, তারা বার্তা দিয়েছে। সেই জায়গা থেকে তাকে যখন সিঙ্গাপুরে নেওয়া হলো, গত 2 দিন ধরে নানা গুঞ্জন ছড়ছিল এবং সেই জায়গা থেকে তার যে সংগঠন অর্থাৎ ইনকিলাব মঞ্চ কিন্তু বারবারই অনুরোধ করেছেন যে হাদির নিয়ে যেন কোনো গুজব ছড়িয়ে না পড়ে। হাদির যে ইনসাফের বার্তা দিয়ে এসেছে, হাদির যে সত্যতার বার্তা দিয়ে এসেছে, সেই সত্যতার বার্তা যেন অক্ষুণ্ণ থাকে এবং তার যে প্রতিবাদী কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর যেন ম্লান হয়ে না যায়, সেই বিষয় কিন্তু তারা বলে এসেছেন। আজকে দুপুরে একটি বিবৃতি ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছিল, হয়তোবা হাদির মৃত্যুর পূর্বাভাস বা ধারণা তারা আগে করেছিলেন। সেই দিক থেকে তারা বলেছিলেন যদি কোনোভাবেই হাদির কিছু হয়ে যায়, শরীফ ওসমান বিন হাদির যদি কিছু হয়ে যায়, তাহলে পুরো ঢাকা শহর অচল হয়ে যাবে। এবং সেই আভাসটি যখন ইনকিলাব মঞ্চ দিয়েছিল, তার প্রতিফলন কিন্তু আসলে আমরা দেখতেই পেয়েছি যে যখন এই বার্তাটি ছড়িয়ে পড়লো ওসমান হাদি আর নেই, তাকে দেশে নিয়ে আসা হচ্ছে, তখনই কিন্তু সারা বাংলাদেশ, বিশেষ করে ঢাকা শহরের শাহবাগে যেখানে জুলাই আন্দোলনের সূত্রপাত হয়েছে, বিজয় যেখান থেকে এসেছে জুলাইয়ের, সেই জায়গা থেকে, যেই জায়গা থেকে এই ওসমান হাদি মানুষের ভালোবাসা কুড়িয়েছেন, ঠিক সেই জায়গা থেকে কিন্তু আন্দোলনের স্ফুলিঙ্গ আজকেও ছড়িয়ে পড়ে। তারা বলছেন যে এই দ্রুত সময়ের মধ্যে যারা ওসমান হাদিকে হত্যা করেছে, যারা এর পিছনে জড়িত, কারা কারা আছে, কে করিয়েছে এই ঘটনা, কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ নাকি অন্য কোনো শক্তি এই ওসমান হাদিকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, ওসমান হাদির কণ্ঠকে থামিয়ে দিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এই আসামি যারা পালিয়ে গেছে ভারতে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে, এমন দাবি কিন্তু তারা জানিয়েছেন।
আমরা যদি জানাই যে ওসমান হাদি কিন্তু তার যে ছোটবেলা ছিল সে ছোটবেলা থেকে কিন্তু তিনি একদম সহমর্মিতার বার্তা দিয়েছে। তার সহপাঠী যারা সে ছোট থেকে বড় এবং ভার্সিটিতে যখন তিনি পড়াশোনা করতেন তখন তার কাছের মানুষজন যারা ছিলেন তারা কিন্তু একবারই যদি বলতে চাই যে তাকে এমনভাবে স্মরণ করছেন যখন তারা ওসমান হাদিকে নিয়ে বলতে চান তারা যেন পৃথিবীর আর কোনো ভাষা থাকলে আর কোনো সুন্দরতম পানি থাকলে সেটি যেন ওসমান হাদির জন্য ব্যবহার করেছেন গত কয়েকদিনে, কিন্তু সেই দৃশ্যটি আমরা দেখেছি। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসমান হাদির যে বক্তব্যগুলো ছিল যেগুলো দেশের সার্বভৌমত্বের কথা বলেছে, দেশের প্রেক্ষাপটের কথা বলেছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ হয়েছে। আমি একটু যদি ওসমান হাদির শিক্ষা জীবনের কথা বলতে চাই, তিনি ঝালকাঠির NS কামিল মাদ্রাসা থেকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এবং সেখানে তিনি সেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। ছাত্র জীবন থেকেই এই ওসমান হাদি তিনি লেখালেখি করতেন, শিক্ষকতা করতেন এবং তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং পরবর্তী সময় জুলাই পরবর্তী সময় তিনি এই ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং ইনকিলাব মঞ্চের তার যে সহযোদ্ধারা রয়েছেন তারা এই ওসমান হাদির কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে তারা লড়াই করেছেন ইনসাফের পক্ষে। এই ওসমান হাদিকে অনুসরণ করেই ওসমান হাদির আদর্শকে ধারণ করেই কিন্তু তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছেন, নতুন বাংলাদেশের কথা বলেছেন। সেই সঙ্গে যদি বলতে চাই যে বিশেষ করে আদর্শিকভাবে ওসমান হাদি কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তার বক্তব্যগুলো তরুণদের মধ্যে যেমন সাড়া ফেলেছিল তেমনই কিন্তু প্রত্যেকটি অঞ্চলের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয় জায়গা করে নিয়েছিল। অর্থাৎ যখন দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলা হয়েছে, যখন দেশের মানচিত্রের প্রতি আঘাত এসেছে, এই ওসমান হাদি তার বলিষ্ঠ কণ্ঠের মাধ্যমে তার চিন্তা চেতনা তার ব্যতিক্রমী মনোভাবের কারণে কিন্তু সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। সবশেষ যদি বলতে চাই যে 2025 সালের জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা 8 আসন থেকে তিনি শাহবাগ পল্টন মতিঝিল এলাকা থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিচ্ছিলেন এবং সেই ঘোষণার পর থেকে কিন্তু তিনি প্রত্যেক শুক্রবারই সাধারণ মানুষের কাছে তিনি দোয়া চাইতে যেতেন, জনসংযোগ করতেন। তার যে তিনি যে নির্বাচনে অংশ নিচ্ছেন সেই বার্তাটা তিনি দেওয়ার চেষ্টা করছিলেন। হয়তোবা তিনি বেঁচে থাকলে আজকের শুক্রবারেও তিনি হয়তোবা মানুষের সাথে মেশার চেষ্টা করতেন, মানুষের কাছে যেতেন। যখন তিনি এই 8 আসনের নির্বাচন প্রচারণা চালিয়েছেন তখন কিন্তু দুহাত ভরে মানুষ তাকে ভালোবাসা বিলিয়ে দিয়েছে এবং দুহাত ভরেই তিনি ভালোবাসা করেছেন। তাকে যারা গালি দিয়েছেন তারা বলেছে তাদের তিনি ভালোবাসার সুরে বলেছেন আপনারা আমাকে গালি দেন কিন্তু আমার জন্য দোয়া করেন। এবং এমনভাবে তিনি যখন বার্তাগুলো দিচ্ছিলেন আমরা দেখেছি তার নির্বাচনী প্রচারণা যখন চলছিল সেই প্রচারণার মধ্যেও কিন্তু মানুষজন তাকে এসে জড়িয়ে ধরেছেন, তাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, বলেছেন আগামী নির্বাচনে তার জয় হবে এমন আভাসও তাকে দিয়েছেন। এবং আমরা দেখেছি যে তাকে 10, 20, 50 যে যার সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করছেন। সবশেষে একটি ভিডিও আমরা দেখলাম যে ওসমান হাদিকে একটি 50,000 টাকার বান্ডিল তার পকেটে ঢুকে দেওয়া হয়েছে 500 টাকার নোটের। সেটি তিনি বলেছেন যে একজন মানুষ তাকে অনেক টাকা দিয়েছেন এবং তিনি কখন কত টাকা পেয়েছেন এই সততার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, কোন কোন মাধ্যমে, কোন ব্যাংক অ্যাকাউন্টে, কোন প্রেক্ষাপটে তিনি কত টাকা পেয়েছেন, কিভাবে তিনি টাকাগুলো পেয়েছেন সেটি কিন্তু ফেসবুক লাইভে এসে তিনি বিস্তারিত জানিয়েছেন এবং সেই সংখ্যাটাও দিয়েছেন। একজন মানুষের মধ্যে কতটা সততা থাকলে, কতটা স্বচ্ছতা থাকলে যে এই যে পদক্ষেপগুলো নিয়েছেন এই পদক্ষেপগুলোর জন্যই কিন্তু আজকে এই ওসমান হাদি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সবথেকে বেশি যদি বলতে চাই যে জুলাই আগস্টের পরবর্তী সময়ে এই ওসমান হাদি যখন ইনসাফের কথা বলতেন, যখন প্রত্যেকটি রাজনৈতিক দলকে তিনি হুঁশিয়ার করে বলতেন যে আপনারা বিগত সময়ের শাসনকাল ভুলে যাইয়েন না, তিনি বলতেন তার ভাষা যদি একটু বলতে চাই যে আপনারা ভুলে যাইয়েন না বিগত সময়ে যা হয়েছে এবং যেভাবে লড়াই করেছে মানুষ, যেভাবে রাজপথে নেমে এসে নতুন করে নতুন রাজনীতির বন্দোবস্তর চেষ্টা করেছে, এটি আপনারা ভুলে যাইয়েন না। এভাবে কিন্তু তিনি কথা বলতেন। এই কথাগুলো যখন তিনি বলতেন মনে হতো যে সাধারণ মানুষের কথা বলছেন। এই কথাগুলো কিন্তু আমরা যখন এখানে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা যারা রয়েছেন তারা যখন বলছিলেন তখন কিন্তু আমরা এই তাদের থেকে এই বার্তাগুলো পাচ্ছিলাম। তারা বলছেন যে আমরা এখানে কমপক্ষে 20 জনের অধিক মানুষের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে ওসমান হাদি যখন কথা বলতেন তখন মনে হতো যে এই মানুষদের মুখের কথা তারা বলছেন। সবকিছু মিলেই এখনকার বাস্তবিক প্রেক্ষাপট যদি একটু বলতে চাই, কারওয়ান বাজারের আপনারা জানেন যে যখন ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে তখন কিন্তু মানুষজন রাজপথে নেমে এসেছে, বিভিন্ন জায়গায় তার প্রতিবাদে, তার বিচারের দাবিতে
কিন্তু আন্দোলন করেছে এবং সেই জায়গা থেকে এই আন্দোলনকারী অনেকেই তারা অভিযোগ করেছেন যে বিগত ফ্যাসিবাদের শাসনামল যারা কিনা উপস্থিত হয়েছে তারা কিন্তু বলছেন যে তারা আজকে সারা রাত এখানে থাকবেন এবং তার পাশাপাশি আগামীকালকের জন্য কিন্তু তারা যেই কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচিতে তারা কিন্তু জানান দিয়েছেন যে তাদের কর্মসূচিতে আগামীকাল বা জুমা কিন্তু দোয়া মাহফিল এবং তারপরেই বিক্ষোভ সমাবেশ, সারা দেশে বিক্ষোভ মিছিল নিয়ে প্রত্যেক মসজিদ বিভিন্ন প্রার্থনালয় থেকে যাওয়ার কথা কিন্তু জানানো হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে এই হাদি চত্বর নাম দিয়েছে শাহবাগের যে মোড়, সেই মোড়কে হাদি চত্বর নাম দিয়ে বলা হয়েছে যে এখানে আগ্রাসন বিরোধী যেই সমাবেশ সেটি কিন্তু আগামীকাল 3টায় অনুষ্ঠিত হবে। সেখানে সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষকে আসার আহ্বান জানানো হয়েছে। সেই জায়গা থেকে বলাই চলে যে বাংলাদেশের নানান প্রান্ত থেকে মানুষ হয়তোবা ছুটে আসতে পারে এই তাদের কর্মসূচির ডাকে সাড়া দিয়ে। তার পাশাপাশি যে বিষয়টি আমরা সেই 10টা থেকে লক্ষ্য করছি যে নানা পর্যায়ে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু ছুটে আসছে, নানা মতের নানা দলের মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই যে আজকের সেই 10টা থেকেই কিন্তু এখানে উপস্থিত। মূলত 9টা 45 মিনিটে এখানে 9টা 45 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায় ওসমান হাদির মৃত্যুর সংবাদ। এর পরবর্তীতেই কিন্তু সারা দেশের মানুষ ফুলে ফেপে ওঠে এবং সবগুলো রাস্তা, সারা দেশের নানা প্রান্তে নানা রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয় এবং সেই সাথে শাহবাগেও কিন্তু 10টার পরপরই রাস্তা বন্ধ করে দিয়ে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সর্বসাধারণ কিন্তু এখানে এসে তাদের যেই ক্ষোভ বা কষ্টের বা শোক সেটি কিন্তু এখানে এসে আমরা দেখেছি স্লোগানে তারা অভিব্যক্তি ব্যক্ত করেছেন। তারা কিন্তু তাদের স্লোগানের মধ্য দিয়ে জানান দিয়েছেন ওসমান হাদির প্রতি ভালোবাসা এবং তারা যে বাংলাদেশের পক্ষে শুধুমাত্র ওসমান হাদি নয় বরঞ্চ আরও হাজারো ওসমান হাদি আজকে এই রাজপথে নেমে এসেছে সেটি কিন্তু জানান দিচ্ছে তারা বারবার। এবং যেটি শুধুমাত্র ঢাকায় নয়, এই যে এমনই উত্তাল রাজপথ, এমনই চিত্র কিন্তু ঢাকার বাইরেও আমাদের সহকর্মীরা আমাদেরকে খবর জানাচ্ছিলেন যে রাজশাহী থেকে শুরু করে চট্টগ্রাম সব জায়গায় কিন্তু এমনই পরিস্থিতি। সকল রাজপথে সাধারণ মানুষ নেমে এসেছে ছাত্র জনতা। যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরপর কিন্তু এমন ঐক্য বাংলাদেশ আবার দেখলো এবং ঐক্যের অন্যতম নাম হয়ে উঠেছিল এই শরীফ ওসমান হাদির নামে এই শাহবাগের চত্বর ঘোষণা করা হয়েছে হাদি চত্বর এবং আগামীকালকে আগ্রাসন বিরোধী যেই সমাবেশ সেটির কিন্তু ডাক দেওয়া হয়েছে আগামীকাল 3টায়। সেই আগ্রাসন বিরোধী যেই সমাবেশটির ডাক দেওয়া হয়েছে এখানে সকল দল মত এবং রাজনৈতিক ব্যক্তিত্ব সবাইকে অংশগ্রহণ করার কিন্তু আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যারা কিনা সাধারণ ছাত্র জনতা তাদেরকে কিন্তু আহ্বান জানানো হয়েছে ছুটে আসার জন্য এবং শরীফ ওসমান হাদির প্রতি যেই নৃশংসতা, যেই হত্যাকাণ্ড, যেই সন্ত্রাসী হামলা সেটির প্রতিবাদ জানিয়ে কিন্তু এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও আগ্রাসনের বিপক্ষে সবসময় বাংলাদেশের মানুষ দাঁড়াবে সেটির কিন্তু প্রত্যয় এখান থেকে বারবারই বলা হচ্ছে, প্রত্যয় নিয়েই তারা ছুটে চলছে। আগামীতে হাদি বাংলাদেশের
এই বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু হাদির জন্মাবে এবং একজন হাদির মুখ বন্ধ করা মানে এই নয় যে এই বাংলাদেশের মানুষ আর আগ্রাসন বিরোধী কথা বলবে না, আগ্রাসন বিরোধী যেই মন্তব্য সেটি বন্ধ হয়ে যাবে। এটি যদি ভাবে তাহলে ভুল ভাববে, এমন কিন্তু বার্তা এই মঞ্চ থেকে আমাদেরকে কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে। তার পাশাপাশি সেই 10টা থেকেই কিন্তু স্লোগানে উত্তাল হয়ে আছে এই পুরো রাজপথ। তার পাশাপাশি বলাই বাহুল্য যে এখান থেকে তারা সারা রাত থাকবেন এবং পরবর্তীতে আগামীকাল পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি এটি চলবে। তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে আগামীকাল যদি তাদের সমাবেশের পরেও সন্ত্রাসীকে ধরা না হয় তাহলে অবশ্যই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করেছেন এবং আগামীকালকে যে সমাবেশ আমরা ধারণা করছি সেই সমাবেশ থেকেই বোধহয় আরও কর্মসূচির ঘোষণা আসতে পারে। এছাড়াও আমরা জানতে পেরেছি যে আগামীকাল দুপুর নাগাদ সিঙ্গাপুরের যেখানে কিনা আছেন শরীফ ওসমান হাদি, তার মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য দুপুর নাগাদ রওনা করবে বিমান এবং এর পরবর্তীতে বাংলাদেশে এসে পৌঁছাবেন বিকাল নাগাদ। বিকেলে তার যেই মরদেহ সেটি বাংলাদেশে এসে পৌঁছালে সেটি এয়ারপোর্ট থেকে শাহবাগে নিয়ে আসার কথা চলছে। এখনও নিশ্চিতভাবে বলা হয়নি, তবে আমরা যতখানি জানতে পেরেছি সেটি সরাসরি শাহবাগের আনার কথা রয়েছে। শাহবাগে একটি জানাজা হতে পারে এমন কথাও আমরা শুনছি, তবে আগামীকাল সকাল নাগাদই আমরা জানতে পারবো যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসতে পারে। আসলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আজকে পুরো জাতি কিন্তু ঐক্যবদ্ধ, আরও একটি রাত অতিবাহিত হতে আমরা লক্ষ্য করলাম। সকল শ্রেণী পেশা মানুষ, সকল রাজনীতিবিদ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো পেশা কিংবা কোনো রাজনীতির নামে কিন্তু এখানে কেউ আসেনি, বরঞ্চ সবাই এসেছে হাদির প্রশ্নে, সবাই এসেছে হাদির জন্য, শরীফ ওসমান হাদির জন্য। সবাই স্লোগান দিচ্ছিলেন তুমি কে আমি কে, হাদি হাদি, স্লোগান দিচ্ছিলেন ওসমান হাদি ওসমান হাদি। এভাবেই কিন্তু ওসমান হাদির প্রতি যে ভালোবাসা, ওসমান হাদির প্রতি যে সম্মান, ওসমান হাদিকে হারানোর যে বেদনা, সবকিছুই যেন তাদের স্লোগানে আমরা বুঝতে পারছিলাম, স্লোগানে উঠে আসছিল। এখন কিন্তু কবিতার মধ্য দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদযাপন, তাদের যেই আজকে রাত যাপন সেটি কিন্তু চলছে। এই যে বিদ্রোহী কবিতা কিংবা কাজী নজরুলের বিভিন্ন কবিতা পড়ে কিন্তু সবাইকে উদ্যম রাখার কথা জানানো হয়েছে। এখান থেকে উদ্যমী করার জন্য বিভিন্ন ধরনের কবিতা, গান পরিবেশনা করা হচ্ছে। বারবার স্লোগান দেওয়া হচ্ছে হাদির পক্ষে এবং হাদির যেই আগ্রাসনের বিরোধী যেই কথা এবং স্লোগান আছে সবকিছু কিন্তু এখান থেকে আমরা শুনতে পেয়েছি। তার অনেকে স্মৃতিচারণ করছিলেন, বিশেষ করে তার ইনকিলাব মঞ্চের যারা সহযোদ্ধা আছে তারা কিন্তু স্মৃতিচারণ করছিলেন, বলছিলেন যে তাদের একজন ভাই হারিয়েছেন। কেউ কেউ বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, অশ্রুসিক্ত হয়ে পড়েছেন এবং এই যে শরীফ ওসমান হাদি, তাকে ভালোবেসে কিন্তু অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা ভ্যান চালক থেকে শুরু করে নারী পুরুষ নির্বিশেষে এখানে এসে তাদের যেই আবেগের জায়গা, তাদের যেই কষ্টের কথা, সেটি কিন্তু আমরা এখানে এসে অভিব্যক্তি এখানে বলতে শুনেছি। আমরা দেখেছি এখানে দুই ছাত্র উপদেষ্টা যারা উপদেষ্টা পরিষদে ছিলেন, পদত্যাগ করার পর তারা কিন্তু এখানে এসেছেন, পদত্যাগ করেছেন বেশ কিছুদিন আগেই, তবে আজকে এখানে কিন্তু উপস্থিত হয়ে তারাও অবিলম্বে এই সরকারকে, যেই খুনি, যে সন্ত্রাসী, যারা কিনা বাংলাদেশের
শরীফ ওসমান হাদী, যিনি কিনা বাংলাদেশের কণ্ঠস্বর, তার উপরে গুলি চালিয়েছে, তাকে অবিলম্বে বিচারের আওতায় এনে তার বিচার নিশ্চিত করার কিন্তু আহ্বান জানিয়েছে। তাদের প্রত্যেকেই যেমন মাহফুজ আলম থেকে শুরু করে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুজনই কিন্তু বারবার করে বলেছেন যে আগামীর বাংলাদেশ গড়তে হলে শরীফ ওসমান হাদীর মতো মানুষের মধ্যেই হয়তো আজানও শোনা যাবে। এবং এখনো কিন্তু এই শাহবাগ উত্তাল। সহকর্মী অভ্র বলছিলেন প্রতিটি মানুষ যেভাবে ওসমান হাদীকে হত্যার প্রতিবাদে কণ্ঠস্বর জোরালোভাবে এই শাহবাগে দাঁড়িয়ে বারবার উচ্চারিত করছেন, এতে প্রমাণিত হচ্ছে ওসমান হাদী আসলে কতটা এই মানুষের হৃদয়ের কাছাকাছি ছিল, কিংবা এই যে এখানে যারা আছেন তাদের কথাই কতভাবে ওসমান হাদী তার নানা রকম বক্তৃতায়, বক্তব্যে, স্লোগানে, সাক্ষাৎকারে বিভিন্ন সময় দিয়েছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বারবার তারা স্লোগান দিচ্ছে। এখানে যারা এই শাহবাগে এখন অবস্থান করছেন বিক্ষুব্ধ জনতা, তারা বারবার স্লোগান দিচ্ছে এবং তারা বলছেন যে যেই চক্ষুশুল ভয় না পেয়ে ওসমান হাদী প্রতিবাদ তুলেছে, বিদ্রোহ করেছে, সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক ওসমান হাদীকে মেরে ফেললেও অসংখ্য ওসমান হাদী এখানে উপস্থিত রয়েছেন, যারা থাকবে পুরো বাংলাদেশ জুড়ে। এবং বাংলাদেশের যে লাল সবুজের পতাকা এই বিজয়ের মাসে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব যারা নিয়েছেন, তারা ঠিক একই রকমভাবে ওসমান হাদীর বিচারের দাবিও করছেন এবং এই বাংলার মাটিতেই যেভাবেই হোক সে বিচার নিশ্চিত করতে হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বারবার আলটিমেটাম দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা রয়েছেন সেই উপদেষ্টাদেরকে তারা আলটিমেটাম দিচ্ছে এবং তারা বলছেন যে ওসমান হাদী এমন একজন ব্যক্তি ছিল, তিনি হয়তো যখন বেঁচে ছিলেন তার এক ধরনের মতামত ছিল, মতাদর্শ ছিল, তবে সেটি কখনোই দেশের বিপক্ষে যায়নি, সেটি সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে সেটি সবসময় দেশের স্বার্থে কথা বলেছে। এবং এখন তিনি চলে যাবার পর সকলের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে, কারণ 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানের আন্দোলন থেকে শুরু করে ওসমান হাদী যেভাবে সকলের মাঝে এক প্রতিবিম্ব হয়েছিল, যেভাবে তার কথার মাধ্যমে, যেভাবে তার স্লোগানে যে আগুন ছড়া বক্তব্যে সে তার প্রতিবাদের ভাষা স্পষ্ট করেছিল, যে তার শব্দ ছুড়ে দিয়ে এক ধরনের সাহস তার সতীর্থদের মাঝে ছড়িয়ে দিয়েছিল, সেই ওসমান হাদীর শূন্যতা কি করে তারা ভুলবে? সেই শোক, সেই ছিন্ন বিচ্ছিন্ন হৃদয়, ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে আসলে তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছে। বারবার আসলে মনে হচ্ছে 24 গণ অভ্যুত্থানের পর এটি এমন একটি বাংলাদেশ যেখানে শাহবাগে আন্দোলন হচ্ছে, অথচ শরীফ ওসমান হাদী এখানে উপস্থিত নেই। তবে তার চেয়েও বেশি দুঃখজনক, কিংবা তার চেয়েও বেশি বেদনার, তার চেয়েও বেশি ব্যথিত এখানে সকল মানুষদেরকে করছে, সেটি হচ্ছে যে এই আন্দোলন কিংবা এই যে সকলে একত্রিত হয়েছে, সকলের যেই দাবি, সেই দাবির মূলে হচ্ছে শরীফ ওসমান হাদী, যিনি যার হত্যার পেছনে দুর্বৃত্তদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সকলে যেভাবে দাবি জানাচ্ছে। কেউ হয়তো সপ্তাহখানেক আগেও ভাবেনি যে তাদেরই মধ্যে কোনো সতীর্থকে হারানোর জন্য তাদেরকে এভাবে রাজপথে নামতে হবে। যেই সতীর্থর কাঁধে কাঁধ মিলিয়ে তারা পুরো রাজপথে হেঁটেছে, তারা দুর্নীতি, দুঃশাসন এবং এই সমাজ ব্যবস্থাকে বদলানোর জন্য রাজনৈতিক যেই ধারা বাংলাদেশে চলে আসছিল যুগের পর যুগ ধরে, সেই রাজনৈতিক ধারাকে পরিবর্তন করার জন্য, একটি সুস্থ সমাজ কিংবা রাজনৈতিক চেতনা গড়ার জন্য যারা কাজ করছিলেন,
তাদের মধ্যে আসলে কিন্তু অন্যতম ছিল এই শরীফ ওসমান হাদী। তার কথাগুলো যেভাবে তিনি তার বক্তৃতায় তার স্লোগানে তিনি যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, সেই জায়গাটা শূন্য হয়ে যাওয়ায় কিছুটা বেদনা কিন্তু আছে ঠিকই, তবে শক্তিতে রূপান্তর করে ঠিক এখনো পর্যন্ত কিন্তু এই শাহবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছে জনতা, ছাত্র, শিক্ষার্থীরা। এজন্যই যে দুর্বৃত্তদের চোখ রাঙানি যারা রয়েছেন আতাতিরা, তাদের চোখ রাঙানিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, এবং কোনোভাবেই কেউ যদি ভেবে থাকেন যে এক হাদীকে পৃথিবী থেকে সরিয়ে ফেলে এই সকল তরুণ যারা রয়েছেন তারা বাংলাদেশকে নিয়ে ভাববে না, তারা নতুন রাষ্ট্র গড়ার স্বপ্নে বিভোর হবে না, নতুন করে রাজনৈতিক পথ পরিবর্তনের জন্য চিন্তা করবে না, দুর্নীতি দুঃশাসনের দিকে চোখ রাঙানি দিয়ে তাকাবে না, এমনটি যারা ভেবেছিল তাদেরকে উপেক্ষা করাও মূলত এই যে সমবেত হওয়া, সেই সমবেত হওয়ার অন্যতম একটি উদ্দেশ্য। সেই সঙ্গে আমরা বিভিন্ন রকম স্লোগানে শুনতে পাচ্ছি, এক হাদীকে সরিয়ে দেওয়ার পরও এখানে লক্ষ হাদী আছে, এবং পুরো বাংলাদেশ জুড়ে লক্ষ হাদী রয়েছে, যেই হাদীরা এই এক হাদীর বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই ঘরে ফিরে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। একটু আসলে এই যে গত 7 দিন ধরে, গত শুক্রবার জুমার নামাজের পর তফসিল ঘোষণার ঠিক একদিন পরেই যখন আসলে এভাবে শরীফ ওসমান হাদীকে গুলিবিদ্ধ করা হলো, তখন বিভিন্ন মহল থেকে সেটির তীব্র নিন্দা জানানো হয়েছে, এবং তারপরে কিন্তু আমরা দেখেছি রাজপথে যেই দুর্বৃত্তকারী রয়েছেন তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে, এবং তারপর সেই দুর্বৃত্তকারী কিভাবে এত বড় একটি অপরাধ করে দেশের সীমানা অতিক্রম করে ভারতে পালিয়ে গেল সেটি নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলেছে। একে তো নিরাপত্তার প্রশ্ন, কিভাবে শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হলেন, পরের প্রশ্ন যেটি উঠেছে কিভাবে দুর্বৃত্তকারী বা হত্যাকারী তারা পালিয়ে গেল, অর্থাৎ প্রশাসনের দিকে নিরাপত্তার জায়গা থেকে তো রয়েছেই, একটি বড়ভাবে কিন্তু আসলে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিক্ষুব্ধ জনতা যে কিভাবে এটি হলো। আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করা হয়েছিল, জুলাই শহীদদের তাদের অধিকার আদায়ের জন্য তাদের পরিবার যেভাবে দাঁড়িয়ে ঘুরছিল, তাদের সহযোগিতা করার জন্য, আহত যারা রয়েছেন তাদের সুস্থতার জন্য, তাদের চিকিৎসার জন্য যতবার আসলে এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে 24-এর পরে যতবার আন্দোলন হয়েছিল ততবার সেখানে শরীফ ওসমান হাদী অন্যতম একটি মুখ ছিল। তিনি আসলে তার কাজের মধ্য দিয়ে তার ভালোবাসার জায়গাটি তৈরি করে নিয়েছিল। সে তার মিত্র তো বটে, শত্রুদের সাথেও কিন্তু তিনি ইনসাফের গান গাইতেন। আমি যদি একটা কথা বলি যে তিনি কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বক্তব্যেও কিন্তু তিনি বলেছেন যে তিনি আসলে কারো সাথে লড়াই করতে চান না, হাসি মুখে কিংবা বুঝিয়ে তাকে যদি কোনো সেই যে তার চেষ্টাটা কোনো তার বিরুদ্ধে খারাপ কথা বললে সে আরেকটি খারাপ কথা বলবে না, এই ধরনের অসুস্থ প্রতিযোগিতার রাজনীতি থেকে বেরিয়ে একটি সুস্থ ধারার রাজনীতির প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি করতে চেয়েছিলেন নিজের মতো করে, এবং এই জন্যই কিন্তু তিনি একজন সংসদ সদস্য হিসেবে লড়ার স্বপ্নও দেখছিল। ঢাকা 8 আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে তিনি দাঁড়াতে চেয়েছিলেন এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যেখানে তার যারা সতীর্থরা ছিল তারা বিপ্লবের রং কিন্তু তাদের বারবারই পাল্টেছে আমরা দেখেছি। কিন্তু শরীফ ওসমান হাদীর ক্ষেত্রে বিভিন্ন দল থেকে তাকে ডাকার পরেও তিনি সেই সকল দলে যুক্ত হননি, শুধুমাত্র তাদের সেই দলগুলোর সঙ্গে তার মতাদর্শের একটি পার্থক্য থাকার কারণে শুধুমাত্র তিনি তার মতো করে আলাদা একটি প্রেক্ষাপট তৈরি করতে চান রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশের, সেজন্য কিন্তু তিনি আলাদা একটি প্ল্যাটফর্ম খুলেছিলেন, যে
প্ল্যাটফর্মটির নাম ছিল ইনকিলাব মঞ্চ। যে ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের কাজ থেকে শুরু করে জুলাই শহীদদের জন্য কিছু করার চেষ্টা এবং যারা জুলাই 24-এ গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তাদের অভিজ্ঞতার আলোকে কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা যেতে পারে, কিভাবে তরুণরা নতুন বাংলাদেশকে দেখতে চায়, কিভাবে নতুন বাংলাদেশ তৈরি হলে নতুন প্রজন্ম কিংবা আগামী প্রজন্ম একটি সুস্থ ধারার সুন্দর দেশে বাস করতে পারবে, যেখানে কোনো মারামারি হানাহানি থাকবে না, ভ্রাতৃত্ব বোধ থাকবে, সহযোগিতামূলক এক ধরনের বন্ধুত্ব থাকবে সকলের সঙ্গে। এরকম একটি বাংলাদেশের বিনির্মাণের জন্য কিন্তু এই ইনকিলাব মঞ্চের মতো একটি প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছিলেন। আসলে আজকে যারা এখানে আছেন তারা কিন্তু বলছেন এই ইনকিলাব মঞ্চের দায়িত্বে তারা কাজ করবেন। এই শাহবাগে যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন তারা বলছিলেন ধানমন্ডি 32 ভেঙে ফেলা হবে এবং তারপর সেখানে ইনকিলাব মঞ্চের একটি সেন্টার তৈরি করা হবে। তবে এতটুকু আসলে আজকের দিনে বললেও প্রশ্ন থাকবে, যেভাবে হাদি আসলে ইনকিলাব মঞ্চকে ধারণ করতেন, যেভাবে তার হাত দিয়ে এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছিল, সেটিকে আসলে সেই আপন মহিমায় সময়ের স্রোতে একই সঙ্গে কি সেটি চলতে পারবে, সেই প্রশ্ন থাকবে। তবে ইনকিলাব মঞ্চ যেভাবেই চলুক, ইতিহাসের পাতায় ইনকিলাব মঞ্চ শব্দটি যখনই উচ্চারিত হবে তখনই কিন্তু শরীফ ওসমান হাদি উচ্চারণ হবে এবং শরীফ ওসমান হাদিকে তখনই বলা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র। সেই সঙ্গে শরীফ ওসমান হাদি এমন একটি বিদ্রোহের প্রতীক বাংলাদেশের বুকে তৈরি করে গিয়েছেন বা তৈরি করেছেন, এত হৃদয়ের কাছাকাছি মানুষের পৌঁছেছেন শরীফ ওসমান হাদি। আমরা দেখেছি 24 জুলাইয়ের পরে, গণ অভ্যুত্থানের পরে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে অনেক ছাত্র জনতাই যেভাবে আসলে বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছে, সেখানে কেউ ক্ষমতার চারিপাশে ছিল, কিভাবে আসলে অনেক সময় দেখেছে যে কেউ হয়তো আপোষ করেছে কিংবা কেউ হয়তো প্রশ্নবিদ্ধ হয়েছেন তাদেরই কর্মকাণ্ডের জেরে, কিন্তু একটি মাত্র নাম, একটি মাত্র ব্যক্তি যিনি এখনো পর্যন্ত প্রশ্নবিদ্ধ হননি এবং আগামী দিনে যার প্রশ্নবিদ্ধ হবেন না সেটি তো বলাই যায়, কারণ তিনি তখন সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। শরীফ ওসমান হাদি, যে নামটির আগে এখন বলতে হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি। এখানে আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা রয়েছে, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা রয়েছে, দুপক্ষ আলাদা আলাদাভাবে তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে, গান গাচ্ছে, শরীফ ওসমান হাদির সঙ্গে এক একজনের স্মৃতি কাতর সময়গুলো তারা রোমন্থন করছে। সবকিছু মিলিয়ে শরীফ ওসমান হাদিকে বারবার স্মরণ করা হচ্ছে এবং শুক্রবার জুমা নামাজের পরে দেশের সকল মসজিদে হাদির জন্য প্রার্থনা করার জন্য ডাকসুর ভিপি সাদিক কায়েম কিছুক্ষণ আগে কিন্তু অনুরোধ করেছেন এবং তারা আগামী এই শুক্রবার বিকাল 3টায় বিক্ষোভ কর্মসূচিরও ডাক দিয়েছে। শরীফ ওসমান হাদির যারা হত্যাকারীরা রয়েছেন তাদের যত দ্রুত সম্ভব বিচারের আওতায় এনে আনতে হবে এবং তাই কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। এই ছিল এখন পর্যন্ত শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। আমরা একটু যাব কারওয়ান বাজারে, সেখানে আমাদের সহকর্মী রাজু আহমেদ রয়েছে। রাজু, একটু জানাবেন, রাত পেরিয়ে তো ভোর হতে চললো, কারওয়ান বাজারের কি অবস্থা, সেখানকার বিক্ষুব্ধ জনতা কি বলছেন এবং সেখানকার পরিস্থিতি কি কিছুটা আগের থেকে শান্ত হয়েছে কিনা? কাদিবে ভুবন, কবি নজরুলের বাণী যেন আবারও প্রমাণ হলো বা সত্যিই হলো ইনসাফ দেশপ্রেমের দ্রোহে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া ওসমান হাদির মৃত্যুর খবরে। ওসমান হাদির মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়লো তখন কিন্তু আমরা দেখেছি যে বিক্ষুব্ধ জনতা ওসমান হাদির মৃত্যুর বিচারের দাবিতে কিন্তু তারা রাজপথে নেমে এসেছিল এবং সেই যে দ্রোহের আগুন নিয়ে তারা আসলে রাজপথে নেমে এসেছিল, সেই দ্রোহের আগুনে কিন্তু কারওয়ান বাজারে 2টি গণমাধ্যম পুড়েছে, ডেইলি স্টার এবং প্রথম আলো। এখনকার চিত্র যদি মিম জানাই যে এখন পর্যন্ত কিন্তু ডেইলি স্টারের আগুনটি নেভানো সম্ভব হলেও প্রথম আলোর আগুনটি নেভানো যায়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে এখনো কিন্তু ধোঁয়া উঠছে। অর্থাৎ যে দ্রোহ থেকেই এই বিক্ষুব্ধ জনতা যারা ওসমান হাদির মৃত্যুর বিচারের দাবিতে রাজপথে নেমেছিল তারা বিভিন্ন অভিযোগ করেছেন
যে এই দুটি গণমাধ্যম বিগত ফ্যাসিবাদী শাসন আমলে তারা নানাভাবে আসলে তাদেরকে সহযোগিতা করছে, এমন অভিযোগের পরে কিন্তু তারা ওসমান হাদিকে যারা মেরেছে তারাও ফ্যাসিবাদীর দোষর, তারা এই আখ্যা দিয়েছেন। সব দুটিকে মিলিয়েই কিন্তু আজকের এই যদি বলতে চাই যে ঘটনা দুটি ঘটেছে এখানে, শুধু এখানেই নয়, ধানমন্ডি 32-এও কিন্তু একই ঘটনা ঘটেছে এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটেও একই ঘটনা ঘটেছে। সবকিছু মিলেই যদি বলতে চাই যে উত্তাল রাজধানী, অর্থাৎ যে পূর্বাভাস ওসমান হাদিকে নিয়ে আগে দেওয়া হয়েছিল, ওসমান হাদির কিছু হলে ঢাকা অচল হয়ে যাবে, সেই পূর্বাভাসের খানিকটা যেন প্রমাণিতই হলো এই ঘটনাগুলোর মধ্য দিয়ে। আর সেই সঙ্গে যদি জানিয়ে দিতে চাই যে ওসমান হাদি যেমন একদিকে তার নিজস্ব সত্তা তৈরি করেছিল পুরো দেশ জুড়ে, সেই সঙ্গে কিন্তু দেশপ্রেমের আরও একটি রোল মডেল তৈরি করে গেলেন। অর্থাৎ এভাবে যদি দেশকে ভালোবাসা যায়, দেশের মানুষের মনে জায়গা করে নেওয়া যায়, তার দৃষ্টান্ত যেন এই ওসমান হাদি হয়ে রইলেন। ওসমান হাদি নামটি যুগের পর যুগ তারও স্বর্ণ খচিত হয়ে থাকবে, এমন কথা কিন্তু এই আন্দোলনকারী যারা রয়েছেন রাজপথে তারা বলছেন যে একটি মানুষ শুধুমাত্র 1.5 বছরের মধ্যেই যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে, যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ সৃষ্টির পূর্ব মুহূর্ত পর্যন্ত রাজনীতি করে এসেছে, তারা কিন্তু সেই জনপ্রিয়তা পাননি। কারণ ওসমান হাদি কথা বলেছেন মানুষের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানচিত্র রক্ষায় অকুতভয় সৈনিকের মতো বারবার তার বলিষ্ঠ কণ্ঠ আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। আমরা যদি একটু ওসমান হাদির আগামীকালে অর্থাৎ আজকের বিষয়বস্তু জানাতে চাই, ওসমান হাদিকে সকালে নিয়ে আসা হবে, তারপর ওসমান হাদির কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র এই জানাজাই নয়, ওসমান হাদির মৃত্যুর খবরের পরপরে কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, বিভিন্ন সংস্থা তারা নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে। তারা এই ওসমান হাদিকে একদিকে যেমন স্মরণ করে রাখতে চায় বিশ্বের কাছে, তেমনি কিন্তু এই ওসমান হাদির প্রতি তাদের যে দোয়ার মাধ্যমে তাকে কিন্তু বিদায় জানাতে চায়। সেই জন্য দেশের বিভিন্ন মসজিদ, মন্দির এবং উপাসনালয় যেগুলো রয়েছে সেগুলোতে দোয়ার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে কালকে জুমার নামাজে বিশেষ দোয়া, বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এই ওসমান হাদিকে ঘিরে। আমি যদি একটু জানাতে চাই যে ওসমান হাদি তার ব্যক্তি জীবনে কেমন ছিলেন, আমরা তার সহকর্মী সহযোদ্ধা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে ওসমান হাদির মতো মানুষ যিনি রাতে ঘুমাতে গেলে তার সহকর্মীরা ঘুমিয়েছেন কিনা সেটি নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত তিনি ঘুমাতে যেতেন না। তিনি তার মাথার বালিশ তার সহকর্মীদের মাথায় দিয়ে তিনি মাথায় হাত রেখে ঘুমিয়েছেন, এমনও দিন গেছে, এবং তিনি রাখে তার সহকর্মীদের খাইয়েছেন, এমন কথা তিনি বলছেন। আমরা তার ইউনিভার্সিটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। তারা যেমনটি জানিয়েছেন আমাদেরকে যে ওসমান হাদি যেমন বিনয়ীভাবে কথা বলতেন, মানুষের সঙ্গে কখনোই তিনি রাগ করে কথা বলতেন না। তিনি যেমন আগ্রাসীভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন, তার বাস্তবিকভাবে উল্টো চিত্র ছিল তার ব্যক্তি জীবন। তিনি তার ব্যক্তি জীবনে যেমন সহমর্মিতার বার্তা দিয়েছেন, ভালোবাসার বার্তা দিয়েছেন, ঠিক কৌশলীভাবেই কিন্তু তিনি প্রত্যেককে ভালোবেসেছেন। তো তার ভালোবাসা, তার কণ্ঠের যে জাদুকরী ছোঁয়া, তার যে কাছে টেনে নেওয়ার যে কৌশল, সেটি কিন্তু প্রত্যেকের, তার সহপাঠী যারা রয়েছে, সহকর্মী যারা রয়েছে, প্রত্যেককেই যদি বলতে চাই যে আকৃষ্ট করে ধরে আছে এখনো। তার মৃত্যুর পরও যেন তারা মনে করতেই পারছে না যে ওসমান হাদি নেই, আর কখনোই এই কণ্ঠটি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবেন না, এটি তারা কেন যেন বিশ্বাসই করতে চান না। তারা আজকে যখন মৃত্যুর খবরটি এসেছে তার কিছুক্ষণ আগ মুহূর্ত পর্যন্ত তারা বিশ্বাস রেখেছিল যে ওসমান হাদি ফিরে আসবে, ফিরে এসে আবারও নেতৃত্ব দিবে বাংলাদেশের, আবারও বাংলাদেশে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশকে গ্রাস করতে চায়, বাংলাদেশের মানচিত্র খেয়ে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে আবার ওসমান হাদি কথা বলবে, এই বিশ্বাস কিন্তু তাদের ছিল। কিন্তু সকল বিশ্বাস, সকল আশা ভরসাকে দূরে রেখে এই দুষ্কৃতিকারীদের চক্রান্তের জালে আটকা পড়ে তার কণ্ঠরোধ হয়ে গেল। তার এই কণ্ঠ আর কখনোই কথা বলবে না আগ্রাসনের বিরুদ্ধে, তার এই কণ্ঠ কখনোই কথা বলবে না আধিপত্যবাদের বিরুদ্ধে। তবে ওসমান হাদি
চলে গেলেও তার আদর্শকে ধারণ করে আজকে যারা রাজপথে নেমেছে তাদের অনেকে আমাদেরকে জানিয়েছে, যখন আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে এই ওসমান হাদির কণ্ঠকে আমরা আমাদের নিজেদের কণ্ঠে ধারণ করব। সেই কণ্ঠে ধারণ করে আবারও ওসমান হাদিকে তারা মেরে ফেলতে পেরেছে, দুষ্কৃতিকারীরা মেরে ফেলতে পেরেছে, ফেসিবাদীরা মেরে ফেলতে পেরেছে। তবে হাজারো ওসমান হাদি তৈরি হবে, যে ওসমান হাদির দ্রোহের আগুনে আগামীর রাজনীতি বদলে যাবে। এই ওসমান হাদির আদর্শকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বার্তা কিন্তু এই তরুণরা দিতে চায়। আমরা বেশিরভাগ তরুণদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ওসমান হাদির যে ধরনের বার্তাগুলো ছিল, তিনি যখন কথা বলতেন তখন যেভাবে কথা বলতেন সেই বার্তাগুলো আসলে মানুষের বার্তা ছিল, মানুষের মনের কথা ছিল, মানুষের অন্তরের কথা ছিল। যে কথাগুলো মানুষ আসলে বলতে পারেন না বিভিন্ন ভয়ে, সেই কথাগুলো কিন্তু ওসমান হাদি মানুষের হয়ে বলেছেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা সেই সঙ্গে যদি একটু জানাই যে তার ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলতে চাই, যে ওসমান হাদি 1994 সালে তিনি নলছটি উপজেলায় জন্মগ্রহণ করেন এবং তারপরেই মূলত তিনি সেখান থেকে পড়াশোনা শেষ করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরেই তিনি যেমন সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করেন, একই সঙ্গে কিন্তু রাজনৈতিক নানা বিষয়ে তিনি মনোনিবেশ করেন। সেই সঙ্গে কিন্তু এই ওসমান হাদিকে নিয়ে যত ধরনের আলোচনা বিগত কয়েকদিন ধরে হয়েছে, প্রত্যেকে কিন্তু চেয়েছেন যে ওসমান হাদির যে হত্যা হয়েছে সে বিচারটা যেন নিশ্চিত করে, যারাই করুক না কেন তাদেরকে যেন সামনে আনা হয়, ভারত থেকে নিয়ে আসা হয়। এমন আজকে যেমন সারা দেশ জুড়ে আন্দোলন চলছে, কারওয়ান বাজারে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, ধানমন্ডি ঘটছে, তেমন কিন্তু শাহবাগেও সারা রাত অবস্থান করার ঘোষণা দিয়েছে। যতক্ষণ পর্যন্ত না এই ওসমান হাদির বিচার নিশ্চিত করা যায়, তার হত্যার বিচার নিশ্চিত করা যায়, ততক্ষণ পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র। একটু জানাবেন সেখানকার পরিস্থিতি কি, স্লোগানের যে বার্তাগুলো সেগুলো কি বলছে, এবং যারা সেখানে অবস্থান করছে তারাই বা কি বলছে? রাজু, আপনি যেমনটি জানাচ্ছিলেন কারওয়ান বাজারের কথা, তেমনি কিন্তু হচ্ছে এই মুহূর্তে যেই রাজপথ, শাহবাগের রাজপথ, সেখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রায় ভোর হতে চললো, কিন্তু এখনও সাধারণ যেই ছাত্র জনতা আছে তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে এবং স্লোগানে মুখর করে রাখছে। যদিও এই মধ্যরাতে যতখানি মানুষ ছিল কিছুটা কমেছে, তবে সকাল নাগাদ আরও মানুষ বাড়বে বলে আশা প্রকাশ করেছে এখানে থাকা যারা ছাত্র জনতা আছে কিংবা সাধারণ শিক্ষার্থী আছে, তারাও কিন্তু হচ্ছে এখানে বলছেন যে সকাল নাগাদ নানা জায়গা থেকে হয়তোবা অনেকেই ছুটে আসবেন। তবে কর্মসূচি ঘোষণা করেছে এখানে কিছুক্ষণ আগেই ডাকসুর নেতারা, তারা বলছিলেন যে আগামীকাল জুম্মার নামাজের পর সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সহ সারা বাংলাদেশের যেই মসজিদগুলো আছে সব জায়গায় কিন্তু প্রার্থনার করা হবে এবং প্রার্থনা করে সব মসজিদ, বাংলাদেশের যত মসজিদ আছে সবগুলো মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার কথাও কিন্তু জানানো হয়েছে। এর পরবর্তীতে যেই ঢাকার নানা প্রান্ত থেকে সবাইকে ছুটে আসার আহ্বান করা হয়েছে। এমনকি হচ্ছে ঢাকা নয়, বরঞ্চ বাংলাদেশের নানা জায়গা থেকে যারা কিনা মুক্তিগামী দেশের সাধারণ জনগণ আছে তারা যেন হচ্ছে ছুটে আসে, সেজন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে এই শাহবাগ চত্বরে, যেটির নাম কিন্তু দেওয়া হয়েছে হাদি চত্বর। মূলত এই হাদি চত্বরে আগামীকালকে যেই আগ্রাসন বিরোধী সমাবেশ হচ্ছে সেটি কিন্তু হতে যাচ্ছে। আগ্রাসন বিরোধী সমাবেশকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে সাধারণ ছাত্র জনতা, সাধারণ মুক্তিকামী জনতাদের কিন্তু আসার আহ্বান জানানো হয়েছে। এই মুহূর্তে এই হচ্ছে এখান থেকে ঘোষণা আসা কর্মসূচি। এছাড়াও আগামীকালকে আমরা হয়তোবা আশা করতে পারি আগামীকালকে আরও বেশ কিছু কর্মসূচি কিংবা কোন দিকে মোড় নিবে সেটি জানা যাবে আগামীকাল যে কর্মসূচি আছে, সমাবেশ আছে, সেই সমাবেশের পরপরই। তবে আগামীকাল দুপুর নাগাদ আমরা জানতে পেরেছি যে সিঙ্গাপুরে
সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে শরীফ ওসমান হাদির যেই মরদেহ সেটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবে এবং বাংলাদেশে এসে পৌঁছাতে বিকেল হবে। সেই বিকেলের পরপরই কিন্তু শাহবাগে নিয়ে আসা হতে পারে জানাজার জন্য। এরপর জানাজার নামাজ হতে পারে শাহবাগে। এরপর হয়তোবা তাকে তার গ্রামের যে বাড়ি আছে সেই বাড়িতে নিয়ে যাওয়ার কথা হতে পারে। তবে এখনো পর্যন্ত আমাদেরকে কোনো ধরনের নিশ্চয়তা বা কোনো ধরনের যেই নিশ্চিতভাবে তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। জানা মাত্রই আমরা নিশ্চয়ই জানিয়ে দিব আপনাদেরকেও। তবে এই মুহূর্তে শাহবাগে বলা চলে সাধারণ যেই মানুষ, ছাত্র জনতা, তাদের সংখ্যা কিন্তু কম নয়, বরঞ্চ জুলাই আন্দোলনের পর 5 তারিখের পর সাধারণ মানুষ আবার এভাবে হচ্ছে একজন ব্যক্তি জুলাই বিপ্লবীদের একজন জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদি, তার জন্য এভাবে নেমে আসবে রাস্তায়, সেটি কিন্তু অনেকেই ভাবতে পারেনি। তবে তাকে ভালোবেসে কিন্তু এই বাংলাদেশের মানুষের নানা প্রান্তের মানুষ নানা জায়গায় কিন্তু বিক্ষোভ করেছে। তাদের যে ক্ষোভ সেটি কিন্তু সড়কে এসে পৌঁছেছে, রাজপথে এসে পৌঁছেছে। তাদের বিপ্লব, বাংলাদেশের যেই অন্যতম বিপ্লব 24-এর গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে এই মানুষটা শরীফ ওসমান হাদি তিনি কিন্তু বড় অবদান রেখেছেন, সক্রিয় ভূমিকা পালন করেছেন। এর পরবর্তীতে তিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করেন, ক্লাব মঞ্চ। সেই প্ল্যাটফর্ম থেকে তিনি তার যেই কণ্ঠস্বর সেটি কিন্তু ছড়িয়ে দেন। ভুল হলে নানা মানুষের সমালোচনা করা থেকে শুরু করে ঠিক ঐক্যের পথে সবাইকে আনার কিন্তু একটি প্রচেষ্টা ওসমান হাদি করেছেন। মূলত ওসমান হাদি যেমনি হচ্ছে এনসিপির বিরুদ্ধে কথা বলেছেন, জামায়াতের বিরুদ্ধেও তেমনি কথা বলেছেন, আবার বিএনপিকেও নানা সময়ে নানা ধরনের সমালোচনা করেছেন এবং সমালোচনার পর ঐক্যের পথে, ঐক্যের যাত্রায়, ঐক্যের ক্ষেত্রে কিন্তু বারবারই বলেছেন যে কাউকেই ঐক্যের বাইরে গেলে চলবে না। বাংলাদেশের একটি নতুন পরিবর্তনের জন্য বাংলাদেশের নতুন বাংলাদেশকে গড়তে সবার ঐক্যের প্রয়োজন। তাই তিনি কিন্তু বারবার তার যে বক্তব্য, তার যেই কণ্ঠস্বর, সেখানে কিন্তু ঐক্যের কথা ফুটে উঠেছে। তিনি তার বিভিন্ন বক্তব্যে তিনি বলেছেন যে বাংলাদেশের জন্য তিনি প্রাণ দিতে পারলে সেটা হবে তার জীবনের সর্বোচ্চ প্রাপ্তি। সেটি যেন তার ভাগ্যে লেখা ছিল, সেটি যেন তাকে সেই কথাই যেন তার সত্য হলো, যার ফলেই বোধহয় এই যে তার আজকের মৃত্যুতে সারা বাংলাদেশ শোকাবহ। আগামী পরশু মানে শনিবার কিন্তু রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু 11টার পর 11:20 নাগাদ একটি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন আগামী শনিবার শরীফ ওসমান হাদির জন্য শনিবার দিন শোক পালন করা হবে। সেই জায়গা থেকে বলাই চলে যে এই যে শরীফ ওসমান হাদি, যিনি কিনা হচ্ছে আগ্রাসন বিরোধী কথা বলতেন, আগ্রাসনের বিপক্ষে তিনি সবসময় হেঁটেছেন, তার যেই সংগ্রাম, তার যেই কণ্ঠস্বর সবসময় ছিল বাংলাদেশের পক্ষে। সেই বাংলাদেশের পক্ষের মানুষের জন্য কিন্তু বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। আমাদের সহকর্মীরা বলছিলেন যেমনি কারওয়ান বাজারে কিছু মানুষ নেমে গিয়েছিলেন, কিছু মানুষ যেমনি সেখানে নেমেছিলেন, তেমনি কিন্তু গাজীপুরের টঙ্গীতে কিছু মানুষ নেমেছিলেন। এরপর কিন্তু আমরা লক্ষ্য করেছি চট্টগ্রাম থেকে শুরু করে রাজশাহী, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে নানা জায়গায় সাধারণ মানুষ তাদের যেই অভিব্যক্তি, তাদের যেই ক্ষোভ, তাদের যেই কষ্টের কথা, সেটি কিন্তু স্লোগানে জানাচ্ছিলেন, স্লোগানে রাস্তায় নেমে জানাচ্ছিলেন। এই যে একজন মানুষ যিনি কিনা বাংলাদেশের জন্য, বাংলাদেশের
পক্ষে কথা বলতে গিয়ে সন্ত্রাসীদের হাতে নিহত হলেন, সন্ত্রাসীদের হাতে খুন হলেন, হত্যা হলেন, সেটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে, প্রত্যেকটি মানুষের কাছে নানাভাবে যখনই পৌঁছলো, যখনই ফেসবুক কিংবা সোশ্যাল মাধ্যম কিংবা টেলিভিশনের পর্দায় 9:45 জানানো হলো শরীফ ওসমান হাদি আর নেই, এর পরপরই কিন্তু তাদের ক্ষোভে কিন্তু পুরো বাংলাদেশের নানা জায়গায় ফুলে ফেঁপে উঠেছিল, স্লোগানে কিন্তু উত্তেজিত হয়ে উঠেছে এবং এখন প্রায় ভোর হতে চলল, কিন্তু তারা কিন্তু এখনো থামেনি। অনেকে হয়তো এই যে শীতের রাত, বাড়ি যাচ্ছে না, এখানে অবস্থান নিয়েছেন, তারা বলছেন যে কোনোভাবেই তারা এই রাজপথ ছাড়বে না যতক্ষণ পর্যন্ত শরীফ ওসমান হাদির যেই খুনি, যারা হত্যাকারী, তাদেরকে ধরে নিয়ে এসে আইনের আওতায় নিয়ে আসা না হয়, ততক্ষণ পর্যন্ত তারা কোনোভাবেই রাজপথ ছাড়বে না, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছে তারা। এবং আগামীকাল তারা কর্মসূচি দিয়েছে, তারা বলেছে যদি আগামীকালকের ভিতরে এই সন্ত্রাসীদের বাংলাদেশে আইনের আওতায় নিয়ে আসা না যায়, সেই ক্ষেত্রে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এবং তার পাশাপাশি যে উপদেষ্টা বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কিন্তু পদত্যাগ দাবি করা হয়েছে আজকের এই শাহবাগের মোড় থেকে। এখানে মূলত শাহবাগ মোড়কে বলা হয়েছে হাদি চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও কিন্তু আজকের এই দিন, সেই দিনটাকে কিন্তু তারা বলছেন যে হাদি চত্বর নামকরণ করে আজকের দিনটাকেও কিন্তু তারা স্মরণীয় করে রাখতে চান। আজকের দিনে মূলত 7 দিনের যে চেষ্টা, সেই চেষ্টার পরেই আজকের হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গত শুক্রবার ঠিক 2:24 বিজয়নগর সার্কুলার রোড, সেই সার্কুলার রোডে তার উপরে সন্ত্রাসী হামলা হয়। সার্কুলার রোডে তার রিকশায় দুজন বসেছিলেন, একটি বাইকে দুজন এসে গুলি করে খুব কাছ থেকে। এর পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে দীর্ঘ 4.5 ঘন্টা অপারেশন এবং অনেকটা সময় চিকিৎসা নেওয়ার পর তাকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ারের পর তাকে সরকারি সহযোগিতায় নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর। এরপর এই যে দীর্ঘ পথ, এই পুরো পথে কিন্তু চেষ্টা করেছে শরীফ ওসমান হাদি নিজেকে আরও একটি যুদ্ধে সচল রাখার, আরও বেঁচে থাকার যে চেষ্টা, সেটি কিন্তু তার মধ্যে ছিল। শেষমেশ আজকে ঠিক 9:45 বাংলাদেশে এসে তার মৃত্যুর সংবাদ পৌঁছায়। আমরা চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী মিমের কাছে। মিম, আপনি একটু জানাবেন যে শাহবাগে আপনি তো আছেন অনেকটা সময় জুড়ে, এই যে কর্মসূচি তাদের কতক্ষণ চলবে এবং শাহবাগের এখানে যারা অবস্থান নিয়েছে, প্রায় ভোর হতে চললো, তারা কি কোনো বিরতিতে যাবে কিনা জানাবেন। অভ্র, ভোর হতে চললো, রাত পেরিয়ে গেছে, কিন্তু শাহবাগের বুকে, অথবা শুধু শাহবাগ বললে ভুল হবে, বাংলাদেশের বুকে হাদিকে না পাওয়ার যে শূন্যতা তৈরি হয়েছে, সেই শূন্যতা কিন্তু এক অন্যরকম শক্তিতে, তার যারা সতীর্থ ছিল, তার যারা সমর্থক ছিল, তাকে যারা ভালোবেসেছিল, তাদের মধ্যে এক অন্যরকম শূন্যতা, সে শূন্যতা থেকে শক্তি তৈরি হয়ে তারা বারবার বজ্রকণ্ঠে উচ্চারিত করছে একটি নাম, শরীফ ওসমান হাদি। এবং অনেক বেশি বেদনা সিক্ত হৃদয় তাদের, অনেক বেশি অশ্রুসিক্ত নয়ন তাদের, কারণ যেই
মানুষটি একটি নাম ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী, তার নামটি উচ্চারণ করার আগে এখন বলতে হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদী। এই নামটি কিংবা এই যে নামের সাথে বিশেষণটি, এই বিশেষণটি অনেক বেশি বেদনাদায়ক, যেটি কখনোই আসলে এই বাংলাদেশের মানুষ হাদির নামের আগে বসুক চাননি। তবে হাদি হয়তো চেয়েছিল, এই জন্যই চেয়েছিল কারণ তার কাছে মনে হতো তার যে জীবনধারা, তার যেই চিন্তা চেতনা, তার কাছে মনে হয়েছিল অন্যায়কে মেনে নিয়ে মাথা নিচু করে মুখ বুজে বেঁচে থাকার চাইতে তিনি যদি গর্জে ওঠেন, ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলেন, সেই সময়টা যদি ক্ষণস্থায়ী হয়, তাই তিনি হাসি মুখে বরণ করবেন। এবং তার যে কথা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী, সেই কথা বলতে গিয়ে তাকে যদি মৃত্যুর কাছে পরাজয় স্বীকার করতে হয়, সেটিও তিনি হাসি মুখে করবেন। এরকম কথা হাদি শুধু একবার বলেননি, অনেকবার, অনেক বক্তৃতায়, অনেক সাক্ষাৎকারে, অনেক স্লোগানে বলেছে। এবং গত 7 দিন ধরে হাদি গুলিবিদ্ধ হওয়ার পর বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই কথাগুলো এতবার করে আমাদের সামনে এসেছে, যে মানুষটি আসলে হাদির যে চিন্তা চেতনা, রাজনৈতিক দর্শন কিংবা হাদির মতাদর্শের সঙ্গে একমত হতো না, তারও বোধহয় হৃদয় নিংড়ে প্রার্থনা বেরিয়েছে যে ছেলেটি শুধুমাত্র সুস্থ হয়ে বাংলাদেশের বুকে ফিরে আসুক। কারণ এমন সৎ নির্ভীক একজন মানুষ বাংলাদেশের জন্য খুব বেশি প্রয়োজন। যখন একটা রাষ্ট্রে গণ অভ্যুত্থান হলো, তারপর সেই রাষ্ট্রের টালমাটাল অবস্থা, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, একটি নির্বাচিত সরকারের প্রত্যাশা রয়েছে সাধারণ জনগণ থেকে পুরো দেশবাসী, সেখানে নতুন তরুণদের মাঝে অনেকেই স্বপ্ন দেখছিল। সেই জায়গায় একজন শরীফ ওসমান হাদীর প্রয়োজনীয়তা ছিল অসীম। সেই মানুষটি যখন বিদায় নিল, এভাবে তাকে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হলো, এক হত্যাকাণ্ড অবশ্যই। সেই জায়গা থেকে কিভাবে মেনে নেবেন বাংলাদেশের মানুষ? বারবার সকলের মাঝে আসলে প্রশ্ন উঠছে এবং তারা সেই প্রশ্নের তীর ছুড়ে দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। কিভাবে একটি রাষ্ট্রের জননিরাপত্তাহীনভাবে চলতে পারে, কিভাবে নিরাপত্তা ছাড়া যেই শরীফ ওসমান হাদী, যেই একজন নেতা, যিনি নিজের স্বেচ্ছায় কাঁধে বাংলাদেশের দায়িত্ব তুলে নিয়েছিলেন এবং যিনি নতুনভাবে বাংলাদেশকে দেখতে চেয়েছিলেন, তৈরি করতে চেয়েছিলেন, সেই হাদীকে এভাবে গুলিবিদ্ধ হতে হলো। তারপর ঢাকা মেডিকেলে যেতে হলো, সেই ঢাকা মেডিকেলে অপারেশন থেকে যেতে হলো এভার কেয়ারে লড়াই করার পর সেখান থেকে যেতে হলো সিঙ্গাপুরে। এরপরও আসলে কোনোভাবেই কোনো কিছু মিলল না। সেই জায়গায় নিরাপত্তার প্রশ্ন তো অন্তর্বর্তীকালীন সরকারের দিকে উঠবেই। শুধু তাই নয়, এই সরকারের যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদের দিকেও কিন্তু একইভাবে এই প্রশ্নের তীর বারবার ছোড়া হয়েছে। এখানে বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী ছাত্র শিবির, তারপর জাতীয় নাগরিক পার্টি, আবার একই সঙ্গে যারা সাধারণ মানুষ এসেছিল, অনেকেই এখনো পর্যন্ত কিন্তু অবস্থান করছে বেশ মানুষ। তবে এই শুক্রবার দিন কিন্তু বিকেল 3টা নাগাদ বিক্ষোভের কর্মসূচি ডাকা হয়েছে এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে আবারও সাধারণ জনগণ থেকে শুরু করে সকলকে অংশ নিতে আহ্বান করেছে কিছুক্ষণ আগেই ডাকসুর ভিপি সাদিক কায়েম। এবং তারা বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত এই শরীফ ওসমান হাদীর হত্যার বিচার না হবে, এই রাজপথ ছেড়ে তারা যাবেন না। এই রাজপথ যে ছেড়ে যাবেন না, কিংবা কারো চক্ষু রাঙানিতে যে আসলে তরুণ প্রজন্ম মাথা নিচু করবে না, তারা ভয় পাবে না, তাদের মধ্যে শঙ্কা জাগবে না, তারা ভয়ে পালিয়ে বেড়াবে না, ঘরে ফিরে যাবে না, এমন কথা কিংবা এমন স্লোগান হাদী বারবার বলেছিল। সেই হাদীর জন্য বিচার চাইতে এসে
কিভাবে তার সতীর্থরা ঘরে ফিরবে? এটি কোনোভাবে হতেই পারে না। তাই তো বারবার বলা হচ্ছে যেভাবেই হোক যেই হাদির যারা হত্যাকারী রয়েছে সেই দুর্বৃত্তদের, সেই আততায়ীদেরকে যে কোনো মূল্যেই হোক বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে হবে এবং বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে সেই বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভারতে যারা অন্যান্য অপরাধীরা রয়েছেন আওয়ামী লীগ সম্পর্কিত, তাদেরকেও দেখাতে হবে যে ভারত থেকে ফিরিয়ে এনেও বাংলাদেশ হত্যার বিচার করে এবং অপরাধীদের বিচার করে সেই সক্ষমতা বাংলাদেশের আছে। এমন ধরনের দৃষ্টান্ত তৈরি করার জন্য কিন্তু তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার আলটিমেটাম দিচ্ছে এবং এমনও আলটিমেটাম দেওয়া হয়েছে আজকে রাতের মধ্যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে তাহলে ছাত্রশক্তি যমুনা অভিমুখে তারা সেখানে অবস্থান করবে। ইনকিলাব মঞ্চেও কিংবা ঢাকা ৮ আসন সব জায়গায় এই জায়গা দুটি যদি বলি, সেই জায়গায় শরীফ ওসমান হাদি ছিল এক অনন্য নাম, যেই নাম আসলে সাধারণ মানুষ ভুলবে না খুব সহজে। কারণ যেই বাংলাদেশের স্বপ্ন হাদি দেখেছিল সেই বাংলাদেশকে তিনি না গড়ে যেতে পারলেও তিনি কিন্তু বলেছেন তিনি হয়তো থাকবেন না, তাকে হয়তো গুলি করে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। তিনি মৃত্যু ভয় পান না কোনোভাবে। তবে তিনি যেই চেষ্টাটুকু করেছিলেন যে আগামী প্রজন্ম যেন ঠিক একই রকমভাবে আওয়াজ তুলতে পারে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, চোখে চোখ রেখে প্রতিবাদ করার সাহস যেন থাকে, সেই প্রজন্মটা আসলে শরীফ ওসমান হাদি তৈরি করতে চেয়েছিল। তবে শরীফ ওসমান হাদিকে আসলে সেই পরবর্তী প্রজন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। তার বিচারের দাবিতে তারই সতীর্থরা সারা দেশ জুড়ে কিন্তু রাজপথ দখল করে আছেন এবং তারা বলেছেন এই বিচার না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই ঘরে ফিরবে না। এই ছিল এখন পর্যন্ত শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, সেখানে রয়েছেন সহকর্মী তন্ময় কুমার রায়। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন। আমরা রাত দুপুরের আয়োজন শুরু করেছিলাম বৃহস্পতিবার রাত 11টায়। সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম, জানাচ্ছিলাম সবশেষ খবরাখবর। সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বিদায় নিয়েছেন আধিপত্যবাদ বিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 9:45 মৃত্যুবরণ করেন তিনি। আমরা সেই খবরাখবর আপনাদেরকে জানাচ্ছিলাম। এখনও আমরা দেখতে পেলাম যে শাহবাগে বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান। তারা যেটি বলছিলেন যে এই যে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত হয়েছিলেন, যারা গুলি চালিয়েছিলেন, তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, সেই অপরাধীরা আইনের আওতায় না আসা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন এবং আমরা পরবর্তী যে ঘন্টা, সেই ঘন্টায় নিশ্চয়ই আপনাদেরকে সেই খবরাখবর জানাবো।